আসসালামু আলাইকুম। মাস্টার বই সলভ ক্লাসের ১৯ নম্বর পর্বে সকলকে স্বাগতম। আজকে আলোচনা করব মাস্টার বইয়ের পেজ নং ১৩ নম্বর থেকে, অর্থাৎ ১৩ নম্বর পৃষ্ঠা থেকে আজকে আলোচনা করব। এর আগে আমি আরো ১৮টা পর্ব দিয়েছি, যে পর্বগুলোতে আমি নাউন এর বিস্তারিত আলোচনা করেছি, নাউনের তুলনামূলক আলোচনা করেছি, কোনটা বিভিন্ন প্রকার নাউন নিয়ে, মানে যত ৫ প্রকার নাউন আছে সবগুলো নাউন নিয়ে বিস্তারিত একটা আলোচনা করেছি, যেখানে আমি নাউনগুলো আলোচনা করার সাথে সাথে আমি আরো ১০৫টা প্রশ্ন সলভ করে ফেলেছি। আজকে ১০৬ নম্বর প্রশ্ন থেকে সলভ করব। দেখি কতগুলো প্রশ্ন আজকে সলভ করা যায়। যারা বাকি ১৮টা পর্ব দেখেন নাই, দেখে আসতে পারেন। আমি মাস্টার বইয়ের বিরাট একটা আলোচনা করেছি, যে আলোচনাটা যদি কেউ শুনেন, আমি নিশ্চয়তা দিচ্ছি এই আলোচনাটা শুনলে আপনি যে কোনো পরীক্ষায় নাউন থেকে আপনার যদি প্রশ্ন আসে, তাহলে আপনি নিশ্চিন্তে, আপনি নির্দ্বিধায় অ্যান্সার করতে পারবেন এবং 100% নাম্বার আপনি ক্যারি করতে পারবেন। দেখুন ১০৬ নম্বর প্রশ্ন, এখানে কি বলা হয়েছে? ১০৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে, এ নাউন রেফারিং টু থিংস, এমন একটা নাউন যেটা কি উল্লেখ করে বা ইন্ডিকেট করে কি, দ্যাট আওয়ার 5 সেন্স ক্যান নট ডিটেক্ট ইজ কল্ড। মানে বলা হয়েছে আওয়ার 5 সেন্স ক্যান নট বা ক্যান্ট ডিটেক্ট, মানে এমন একটা নাউন যে নাউনটাকে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমাদের 5টা ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয় কি ডিটেক্ট, ক্যান্ট ডিটেক্ট মানে শনাক্ত করতে পারে না, ইজ কল্ড, ওই নাউনটাকে বলা হয় কি, মানে এমন একটা নাউন যে নাউনটাকে আমাদের পঞ্চ ইন্দ্রিয় কি করতে পারে না, ডিটেক্ট করতে পারে না, শনাক্ত করতে পারে না, বা ধরতে পারে না, ছুঁইতে পারে না, আকার আকৃতি নেই, ওইটা মানে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা জানি আমাদের পঞ্চ ইন্দ্রিয় কিছু করতে পারে না, তাহলে এটাকে আমরা বলবো কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট অনুভব করা যায়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর বলা হয়েছে, which of the following is close to archipelago. আর্কিপেলেগো শব্দটা কোন প্রকারের নাউন বা কোন প্রকার মিনিং দেয়? which of the following is close to in meaning, মানে আর্কিপেলেগো শব্দটা কোন ধরনের মিনিং দেয়? দেখুন, আর্কিপেলেগো শব্দের অর্থ হচ্ছে কি, আমরা জানি আর্কিপেলেগো অর্থ হচ্ছে অনেকগুলো দ্বীপের সমষ্টি, যেটাকে আমরা আরেকটু সহজ ভাষায় বলতে পারি কি, দ্বীপপুঞ্জ। তাহলে মানে অনেকগুলো দ্বীপের সমষ্টি, তাহলে আমরা কি বলতে, এ গ্রুপ অফ আর্কিপস, না, এ গ্রুপ অফ আইল্যান্ডস বলতে পারি। আইল্যান্ড অর্থ হচ্ছে কি, দ্বীপ, তাহলে এ গ্রুপ অফ আইল্যান্ড, অনেকগুলো দ্বীপের সমষ্টি হচ্ছে আর্কিপেলেগো। তারপর হচ্ছে ৮ নম্বর প্রশ্নটা যদি সলভ করি, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কমিটি। এই কমিটি শব্দটা একটা কালেকটিভ নাউন। কেন বলুন তো? কমিটি শব্দটা দ্বারা কি বুঝিয়েছে, একটা দলকে বোঝাচ্ছে। যেমন কমিটির মধ্যে আমরা জানি, আমরা বিগত প্রশ্নে পড়ে এসেছি, আমরা নাউনে কালেকটিভ নাউন যখন পড়েছিলাম, তখন আমরা জেনে এসেছি আমরা জেনে এসেছি এ গ্রুপ অফ ওয়ার্ডস বা এ গ্রুপ অফ নাউন ইজ কল্ড কালেকটিভ নাউন। যদি একাধিক নাউন মিলে যদি একটা নাউন হয়, তাহলে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। আরও মজার বিষয় হচ্ছে, মানে একাধিক কমন নাউন মিলে যদি একটা নাউন গঠিত হয়, সেই নাউনটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। যেমন এই কমিউনিটি শব্দটা বলতে আমরা কি বুঝি বলুন তো? মেন বুঝি, উইমেন বুঝি। মেন উইমেন মিলেই কিন্তু একটা কমিটি গঠিত হয়, আর মেন এবং উইমেন দুইটা শব্দ কমন নাউন, সুতরাং এখানে মেন উইমেন মিলে কমিটি হয়, সুতরাং বিদায় এই কমিটি শব্দটাকে আমরা কালেকটিভ নাউন হিসেবে বিবেচনা করব। তারপর দেখুন ৯ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। ৯ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, বলুন তো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? দেখুন এখানে জুরি অর্থ হচ্ছে কি, ডি নাম্বারে আছে জুরি অর্থ হচ্ছে বিচারক মণ্ডলী। তাহলে এটাও বিচারক মণ্ডলীদের মধ্যে কি থাকে, পুরুষ থাকে, মহিলা থাকে, দুইটা কমন নাউন থাকে, সুতরাং এটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। তারপর হচ্ছে মেন শব্দটা পুরুষের সাধারণ নাম বোঝায়। একটা মানুষের যে একটা শ্রেণী, পুরুষ জাতি, মহিলা জাতি, ছেলে, মেয়ে, এই যে 4টা জাত দেখে একটা জাত কিন্তু পুরুষ,
তাহলে এই মেন দ্বারা বোঝাচ্ছে কি একটা কমন নাউন বোঝাচ্ছে, কারণ আমরা জানি কমন নাউনের ভিতরে একাধিক প্রপার নাউন লুকায়িত থাকে। মেন শব্দটার ভিতরে রহিম, করিম, আবিদ, জাবিদ, আয়াত, বাইজিদ সবগুলো নাম লুকায়িত আছে, বিদায় মেন শব্দটা একটা কমন নাউন। হাইট, হাইট অর্থ হচ্ছে কি উচ্চতা, এটা হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আর লং, লং অর্থ হচ্ছে কি লম্বা, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এর উদাহরণ কোনটি? দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? এই চাইল্ড অর্থ হচ্ছে কি শিশু, এখানে অনির্দিষ্ট শিশুদের নাম বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে কমন নাউন, কারণ শিশুদের ভিতরে আয়াত, বাইজিদ, রহিম, করিম, আবিদ, জাবিদ সবগুলো শিশু এখানে অন্তর্ভুক্ত। বয়, বালক, বালকদের সাধারণ নাম বোঝাচ্ছে। তাহলে আমরা জানি কি বয়, গার্ল, ম্যান, উইমেন এগুলো হচ্ছে কি কমন নাউন। বয় কেন কমন নাউন? বয়ের ভিতরে একাধিক বালক লুকিয়েছে, আয়াত, বাইজিদ, রহিম, আবিদ, জাবিদ সবগুলো। তারপর দেখুন ফ্যামিলি, ফ্যামিলি শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন, কারণ ফ্যামিলি শব্দটা চারটা নাউনের সমন্বয়ে গঠিত। কি কি চারটা নাউন? ফ্যামিলি শব্দটা চারটা নাউনের সমন্বয়ে গঠিত হচ্ছে মেন, উইমেন, বয়, গার্ল, এই চারটা নামে কমন নাউনের সমন্বয়ে গঠিত হওয়ায় ফ্যামিলি শব্দটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। এই চাইল্ডহুড অর্থ হচ্ছে শিশুকাল বা শৈশবকাল। এই চাইল্ডহুড আমি বলেছিলাম কোন শব্দের সাথে এইচ ডবল ও ডি এই সাফিক্সটা যুক্ত থাকলে এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। বিশেষ করে চাইল্ডহুড, শৈশব, আমরা শৈশবকে দেখতে পারি না, ছুঁইতে পারি না, ধরতে পারি না, এটার আকার আকৃতি নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় আমাদের এটা কি ডিটেক্ট করতে পারে না। এই জন্য চাইল্ডহুড, ম্যানহুড, তারপর হচ্ছে গার্লহুড, ফ্রেন্ডশিপ, এই শব্দগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তারপরে এখানে বলা হয়েছে 11 নম্বর প্রশ্নে, দেখুন তো, উড ইউ লাইক টু হ্যাভ টি? এখানে প্রশ্ন করা হয়েছে আপনি কি চা খাবেন? তো আমরা যখন দেখুন এখানে ডিটারমিনার ইউজ করতে হবে। দেখুন এখানে আমরা জানি কি টি শব্দটা চায়ের ইংরেজি হচ্ছে টি, টি শব্দটা একটা আনকাউন্টেবল নাউন। এটার আগে আমরা জানি আনকাউন্টেবল নাউনের আগে আনকাউন্টেবল ডিটারমিনার এবং কাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল ডিটারমিনার। তো আনকাউন্টেবল ডিটারমিনার এখানে আমরা ইউজ করব। এখানে আমরা দেখুন এখানে এনি শব্দটা, এনি এবং কি সাম দুইটা শব্দই কিন্তু কাউন্টেবল ডিটারমিনার। তাহলে দেখুন আমরা কিন্তু বলি না এই কোনো চা খাবেন, এনি ডিটারমিনার যদি ইউজ করি ডু ইউ হ্যাভ এনি টি, আপনি কি কোনো চা খাবেন, তাহলে কোনো হয় না। তাহলে সাম অর্থ হচ্ছে কিছুটা, আমরা এটাও বলি না আপনি কি কিছুটা চা খাবেন, আপনি কি একটু চা খাবেন, এটা বলি না। তাহলে এই লিটল শব্দটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, এই লিটল ডিটারমিনারটা নেগেটিভ অর্থ দেয়। তো এখানে তো বলা হয়েছে আপনি কি চা খাবেন, তাহলে আমরা কিন্তু বলে থাকি দেখুন ডু ইউ হ্যাভ এ, আমরা কিন্তু বলি কি আপনি কি দয়া করে কি এক কাপ চা খাবেন, এক কাপ চা খাবেন, এ কাপ অফ টি, এ কাপ অফ টি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এভাবে মনে রাখবেন, এ কাপ অফ টি, এ কাপ অফ টি এক কাপ চা, এ কাপ অফ কফি এক কাপ কফি, এ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি, এভাবে আপনি বলতে পারেন। এ ড্রিঙ্ক অফ ওয়াটার এক গ্লাস ড্রিঙ্ক, তাহলে বা এক গ্লাস পানীয়। তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে একটা ফ্রেজ, এ কাপ অফ টি, এ কাপ অফ কফি, এ কাপ অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার। এভাবে আমরা ফ্রেজটা মনে রাখতে পারি। আর যদি আপনি যদি এভাবে মনে রাখবেন এ কাপ অফ টি, এ কাপ অফ কফি, এগুলো বসে, এগুলো হচ্ছে ফ্রেজ, অথবা এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এভাবে আমরা ফ্রেজ হিসেবে মনে রাখবো। অথবা আর যদি ব্যাখ্যা চান তাহলে যে ব্যাখ্যাটা দিয়ে দিলাম, এনি এবং সাম এগুলো বসে কাউন্টেবল ডিটারমিনার, এগুলো কাউন্টেবল নাউনের আগে বসে, যেহেতু টি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল এই জন্য এগুলো বসবে না, বিসি হবে না। আর এ লিটল বসে কি একদম নেগেটিভ অর্থে, আর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন 12 নম্বর বলা হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড লং। এই লং শব্দটার অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? লং শব্দটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তা হচ্ছে লেন্থেন, তারপরে লেন্থেয়ার, তাহলে একটা লঙ্গার, এটা হচ্ছে কি এটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ। আর এই বাকি দুইটা এটা হচ্ছে একটা ভার্ব, আর এটা হচ্ছে ফরমেশনগত ঠিক নাই। তাহলে লং শব্দটার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে লেন্থ।
বা দৈর্ঘ্য। তাহলে দ্য বেস্ট ওয়ার্ড স্ট্যান্ডস ফর অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য কোনটা সর্বোত্তম? দেখুন বিউটি। বিউটি অর্থ হচ্ছে কি সৌন্দর্যতা, যেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো, কারণ এটার আকার আকৃতি নাই, এটা আমরা ধরতে ছুঁড়তে পারি না। তারপর হচ্ছে বোট। বোট অর্থ হচ্ছে কি নৌকা। তারপর হচ্ছে কি সেইল অর্থ হচ্ছে কি নাবিক। বার্ড অর্থ হচ্ছে পাখি। সবগুলো হচ্ছে কি কমন নাউন। কমন নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি এ নাম্বার। তারপর হচ্ছে আয়রন ইজ ইউজফুল ম্যাটার। আয়রন হচ্ছে লোহা হচ্ছে একটা প্রয়োজনীয় বা কার্যকরী এই মেটাল। তাহলে দেখুন এখানে আয়রন শব্দটি কোন প্রকারের নাউন? আয়রন আমরা জানি লোহাকে গণনা করা যায় না, আর আমরা দেখবো যে এই জিনিসটা গণনা করা যায় না, আম, অনুমান করা সরি পরিমাপ করা যায় বা ওজন দেয়া যায়, সেগুলোকে আমরা কি বলবো? আয়রন। আয়রন শব্দটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো, কারণ এটা একটা পদার্থকে বোঝাচ্ছে। তারপর দেখুন নিম্নের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? বলা হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। দেখুন এয়ার। এয়ার অর্থ হচ্ছে কি বাতাস, যেটা ধরতে ছুঁড়িতে পারে না, আকার আকৃতি নাই, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। গুড ওয়েল অর্থ হচ্ছে কি সুনাম, যেটা ধরতে ছুঁইতে পারে না। ফ্লেভার অর্থ হচ্ছে কি স্বাদ বা গন্ধ বা তাহলে এই তিনটা নাউনে কিন্তু আমরা ধরতে ছুঁইতে পারি না। কিন্তু ওয়াটার দেখুন এটাকে, এটার আকার আকৃতি আছে, এটাকে আমরা ছুঁইতে পারি, ধরতে পারি, পরিমাপ করতে পারি, ওজন দিতে পারি, তাহলে এটা হবে একটা গুনতে পারি না, তাহলে এটা হবে কি ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার শব্দটা ম্যাটেরিয়াল নাউন, আর বাকি তিনটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে আমরা উত্তর হিসেবে গ্রহণ করব ডি নাম্বার কি। তারপর দেখুন এখানে বলেছে আলি স এ ফ্লক অফ শিপ। বাক্যে ফ্লক শব্দটি অথবা আই স এ ফ্লক অফ শিপ, এই বাক্যে ফ্লক শব্দটি কোন প্রকারের নাউন? দেখুন দুইটা বাক্যেই ফ্লক। এখন আপনি অর্থের দিকে লক্ষ্য করুন। এখানে দেখুন শিপ বলতে আমরা কি বুঝি? কমন নাউন। শিপ অর্থ হচ্ছে কি ভেড়া, ভেড়ার একটা সাধারণ নাম, তাহলে শিপ শব্দটাকে আমরা বলবো কমন নাউন। এখন আমার কথা হচ্ছে দেখুন, এই যে আমরা কমন নাউন, কিছু কিছু কমন নাউনকে আমরা কি করি কালেকটিভ নাউন বানাতে চাই, মানে এগুলোকে আলাদা করে বোঝাতে চাই, একটা দলকে বোঝাতে চাই। তো এই কমন নাউনগুলো থেকে একটা চার্ট আমি দিয়েছিলাম কালেকটিভ নাউনের যখন পড়িয়েছিলাম তখন, যে বেড়া শব্দটাকে কিভাবে কালেকটিভ নাউনে রূপান্তর করতে পারবো, আবার হচ্ছে মাছ শব্দটাকে কিভাবে কালেকটিভ রূপান্তর করতে পারবো, মানে এই যে অল্প কয়েকটা সমষ্টি বোঝাই, ওইটাকে আমরা কিভাবে করতে পারবো সেটা দেখুন। এই ফ্লক শব্দটা, এই বেড়া শব্দের আগে এই ফ্লক শব্দটা যোগ করে, ফ্লক অর্থ হচ্ছে কি জাক, ফ্লক শব্দের অর্থ হচ্ছে জাক বা দল, তাহলে এই ফ্লক শব্দটা হবে কি একটা কালেকটিভ নাউন, এভাবে মনে রাখবেন। তারপর দেখুন 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে আওয়ার টিম ইজ বেটার দেন ইয়োর্স। আমাদের দল ইজ বেটার দেন ইয়োর্স। ইয়োর্স এটা হচ্ছে একটা পসেসিভ, তাহলে আহ, এটাকে আমরা কি বলবো? আওয়ার টিম, এই বাক্যে টিম শব্দটি কোন প্রকারের নাউন? কি বলা হয়েছে? টিম শব্দটি কোন প্রকারের নাউন? আওয়ার টিম, টিম শব্দটা কি কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন? এই টিম দ্বারা, টিমের ভিতরে কিন্তু একাধিক শব্দ, একাধিক ওয়ার্ড, একাধিক কমন নাউন লুকায়িত আছে, বিধায় এই টিম শব্দটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। তো এই ছিল আমাদের 19 নাম্বার পর্ব। 20 নাম্বার পর্বে আমরা আলোচনা করব 18 নাম্বার প্রশ্ন, 118 নাম্বার প্রশ্ন থেকে যতদূর আলোচনা করা যায় সেই পর্যন্ত পাশে থাকবেন। আর বিশেষ কথা হচ্ছে আপনারা জানেন মাস্টার বইটা কতটুকু গুরুত্ব বহন করে। এই মাস্টার বই থেকে বিগত পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় প্রায় মোস্ট অফ দ্য এক্সামস কি এই মাস্টার বই থেকেই প্রশ্ন এসে থাকে। এখন আপনার উচিত হচ্ছে এই মাস্টার বইটা খুব ভালোভাবে সমাধান করা। শুধু একটা অপশন পড়বেন তা নয়। দেখুন এখানে বলা হয়েছে আওয়ার টিম ইজ বেটার দেন ইয়োর্স, এখানে টিম শব্দটা কোন প্রকারের নাউন? এখন আপনি শুধু যদি শিখেন টিম শব্দটা কালেকটিভ নাউন, না হবে না, আপনাকে এটা কেন কালেকটিভ নাউন এটা পড়তে হবে। দেখুন আরেকটা প্রশ্ন এখানে দেখুন, এখানে বলা হয়েছে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? বলা হয়েছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? আমরা জানি ওয়াটার শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। এখন আপনি যদি পড়েন শুধু এই ওয়াটার শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, তাহলে আপনি ভুল করবেন। আপনার উচিত হচ্ছে বাকি তিনটা প্রশ্ন কেন কালেক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ আরেকটা প্রশ্ন, এটা হয় না। দেখুন এখানে আমি একটা দিই,
দেখুন, এখানে দেখুন, এই হ্যাঁ, এই যে বলা হয়েছে 110 নম্বর প্রশ্নে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে আমরা জানি উত্তর হচ্ছে ডি। এই ডি নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আপনি শুধু পড়লেন ডি নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন, চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে বাকি তিনটা নাউন, এ নাম্বারে আছে চাইল্ড, বিতে বয়, সিতে ফ্যামিলি। এই বাকি তিনটা নাউন কোন প্রকারের নাউন, এই নাউনটা যদি আপনি ব্যাখ্যা করে পড়েন তাহলে কিন্তু আপনি বেটার করবেন পরীক্ষায়। কারণ এই পরীক্ষা দেখুন, 10 নম্বরে আসছে কি নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আপনি শুধু চাইল্ডহুড পড়ে ফেললেন, কিন্তু দেখবেন আগামী পরীক্ষাতে এই নাউনটাই ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দিবে কি এই ফ্যামিলি শব্দটা কোন প্রকারের নাউন। তখন আপনি কিন্তু পারবেন না, কারণ আপনি ব্যাখ্যা করে পড়েন নাই, আপনি সবগুলো উত্তর পড়েন নাই, সবগুলো উত্তর যাচাই করেন নাই। এবারে যাচাই বাছাই করে চারটা উত্তর, চারটা অপশন কম্বাইন করবেন, তুলনা করবেন, তারপর প্রশ্নগুলো সলভ করবেন, পরের প্রশ্নে যাবেন। তাহলে দেখবেন আপনি যে কোনো পরীক্ষায় ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন। তো মূল শেষে কথা হচ্ছে, বা জীবনে কিছু করতে চাইলে, ভালো কিছু করতে চাইলে, আহ, এই ইংরেজি পরীক্ষায় ভালো কিছু করতে চাইলে এই মাস্টার বইয়ের বিকল্প নাই, আপনারা সবাই জানেন। তো বেশি কথা বাড়াবো না, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।